সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কংগ্রেসে দেওয়া বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানকে ঘিরে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে দেওয়া দীর্ঘ ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, তেহরান আবারও পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে এবং এমন ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হতে পারে। যদিও তিনি কূটনৈতিক সমাধানকে নিজের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন, তবু সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেও ট্রাম্প বলেছেন যে তিনি ইরানের সাথে কূটনৈতিক সমাধান পছন্দ করেন। ট্রাম্প দাবি করেন, 2025 সালের জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে বিশেষজ্ঞদের একটি অংশ এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, হামলার পর ইরানকে সতর্ক করা হয়েছিল যাতে তারা আর কোনোভাবে অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু না করে। কিন্তু তার অভিযোগ, তেহরান সেই সতর্কবার্তা উপেক্ষা করে আবারও অশুভ উচ্চাকাঙ্ক্ষা অনুসরণ করেছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে আলোচনায় রয়েছে এবং তেহরান চুক্তিতে আগ্রহী হলেও এখনও স্পষ্টভাবে ঘোষণা দেয়নি যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তার ভাষায়, বিশ্বের 1 নম্বর সন্ত্রাসের পৃষ্ঠপোষককে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে। গত বছর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থাও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ পায়নি বলে জানায়। তবু ওয়াশিংটনের পক্ষ থেকে অভিযোগ অব্যাহত রয়েছে যে তেহরান আঞ্চলিক অস্থিতিশীলতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত। এদিকে নতুন করে উত্তেজনার মধ্যেই জেনেভায় 3য় দফা পরোক্ষ আলোচনার প্রস্তুতি চলছে। ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠেয় এই বৈঠকে মার্কিন দূতদের পাশাপাশি ইরানি প্রতিনিধিরা অংশ নেবেন। আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, একটি ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক সমঝোতা হাতের নাগালে রয়েছে। তিনি বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকেও সরে আসবে না। তার মতে, কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তির সুযোগ তৈরি হতে পারে। পশ্চিমে অবস্থানরত ইরান বিরোধী গোষ্ঠীগুলোর ভূমিকা এবং সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 1979 সালের ইসলামিক রেভলিউশনের পর ক্ষমতাচ্যুত বা প্রান্তিক হয়ে পড়া একাধিক রাজনৈতিক ধারা দীর্ঘদিন ধরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সক্রিয় রয়েছে। বিশ্লেষকদের মতে এদের একটি অংশ ইসলামী প্রজাতন্ত্র বিরোধী প্রচার, লবিং ও তহবিল সংগ্রহকে সংগঠিত রাজনৈতিক কর্মসূচিতে রূপ দিয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে এমন কিছু প্রবাসী ইরানি যারা বিভিন্ন সময় দেশ ছেড়ে পশ্চিমে বসবাস শুরু করেছেন এবং সাম্প্রতিক মাসগুলোতে ইরান বিরোধী সমাবেশে অংশ নিয়েছেন। গত মাসে মিউনিখ ও টরন্টোর মতো শহরে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের একটি অংশ প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইরানের সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তাদের দাবি, সম্ভাব্য হামলা কেবল রাষ্ট্র ক্ষমতাকেই লক্ষ্য করবে। তবে মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের একাংশ মনে করিয়ে দেয়, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের অভিজ্ঞতা দেখায় এ ধরনের পদক্ষেপ প্রায় দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা ও মানবিক সংকট ডেকে আনে। এদিকে ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, কূটনৈতিক সমঝোতা না হলে ইরানের জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে। তিনি আরও দাবি করেন, সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতেই কেন্দ্রীভূত। একই সময় পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এর দীর্ঘমেয়াদী মোতায়েন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যার খবর প্রকাশ্যে আসে, যা সম্ভাব্য সামরিক প্রস্তুতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। তেহরানও পাল্টা বার্তায় জানিয়েছে, কোনো হামলা হলে তার জবাব কঠোর হবে। ইরানি কর্মকর্তারা হরমুজ প্রণালী বন্ধ করা, আঞ্চলিক মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ফলে জেনেভায় সম্ভাব্য কূটনৈতিক আলোচনার ফলাফল যাই হোক না কেন, পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। পর্যবেক্ষকদের মতে, প্রবাসী কিছু গোষ্ঠীর কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে ইরান বিষয়ক নীতি নির্ধারণে প্রভাব ফেলছে। তবে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তার প্রধান প্রভাব পড়বে সাধারণ নাগরিকদের ওপরই, এমন সতর্কবার্তাও উঠে আসছে বিভিন্ন মহল থেকে। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। অন্তত 12টি অত্যাধুনিক F-22 র্যাপটর যুদ্ধবিমান মঙ্গলবার ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান মার্কিন সামরিক মোতায়েনের অংশ হিসেবেই এসব যুদ্ধবিমান দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে পৌঁছেছে।
কান জানায়, অবতরণ করা F-22 র্যাপটার যুদ্ধবিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার জেটের মধ্যে অন্যতম এবং এগুলো কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। অত্যাধুনিক রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা, উচ্চগতির আকাশ যুদ্ধ পরিচালনা এবং শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করার দক্ষতার কারণে F-22 বিশেষভাবে কৌশলগত অভিযানে ব্যবহৃত হয়। সামরিক বিশ্লেষকদের মতে এসব যুদ্ধবিমান শত্রু ভূখণ্ডে প্রবেশ করে আকাশ প্রতিরক্ষা ও রাডার স্থাপনায় নির্ভুল হামলা চালাতে সক্ষম, যা সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে বড় ধরনের কৌশলগত সুবিধা এনে দিতে পারে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান পারমাণবিক আলোচনা অনিশ্চয়তায় পড়ার প্রেক্ষাপটে এই সামরিক পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনায় সমঝোতা না হলে সামরিক বিকল্প বিবেচনায় নেওয়া হতে পারে। তার এই বক্তব্যের পর থেকেই পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র নৌ ও বিমান শক্তি বৃদ্ধি করেছে। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলে F-22 মোতায়েন একদিকে ইরানের প্রতি কড়া বার্তা, অন্যদিকে সম্ভাব্য যে কোনো সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুতির অংশ। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের আঞ্চলিক প্রভাব ও পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ দুই মিত্র দেশের নিরাপত্তা সহযোগিতাকে আরও দৃশ্যমান করেছে। তবে এই মোতায়েন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তেজনা বাড়তে থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন পর্যবেক্ষকরা। লেবানন সরকার বন্ধুত্বপূর্ণ কয়েকটি আন্তর্জাতিক পক্ষের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের উপর সম্ভাব্য হামলা চালালে যদি হিজবুল্লাহ তেহরানের পক্ষে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে দেশটির জন্য একটি ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। এক লেবাননি কর্মকর্তা এ তথ্য বার্তা সংস্থা আনাদুলুকে জানান। তিনি জানান, ইরানকে সমর্থন করে হিজবুল্লাহ যে কোনো ধরনের সম্পৃক্ততা দেখালে তার পরিণতি লেবাননের জন্য অত্যন্ত গুরুতর হবে বলে সরকারকে সতর্ক করা হয়েছে। যদিও সম্ভাব্য পরিণতির বিস্তারিত তিনি প্রকাশ করেননি। ওই কর্মকর্তা আরও জানান, সম্ভাব্য প্রতিক্রিয়া থেকে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন প্রস্তুতিমূলক পদক্ষেপ নিচ্ছে। এই সতর্কবার্তার প্রেক্ষাপট তৈরি হয়েছে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেমের সাম্প্রতিক বক্তব্যের পর, যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের উপর হামলা চালালে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী ও তাদের পরিবারকে রাজধানীর অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করছে এবং ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ এবং আঞ্চলিক মিত্রদের উপর প্রভাব কমাতে সামরিক পদক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত সপ্তাহে ওমানের মধ্যস্থতায় জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে 6 ফেব্রুয়ারি মাস্কটে প্রথম দফা আলোচনা হয়েছিল। আগামী বৃহস্পতিবার জেনেভায় তৃতীয় দফা বৈঠক নির্ধারিত রয়েছে। ওয়াশিংটন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে স্থানান্তরের আহ্বান জানিয়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপের সতর্কবার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র উন্নয়নের অভিযোগ তুললেও তেহরান তা অস্বীকার করে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন সহ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। একই সঙ্গে ইরান দাবি করছে, ওয়াশিংটন ও ইসরায়েল হস্তক্ষেপ ও শাসন পরিবর্তনের অজুহাত তৈরি করছে এবং যে কোনো সামরিক হামলার জবাব তারা দেবে, তা সীমিত আকারের হলেও। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সচিব জেনারেল আজ্জাম আল আহমাদ বলেছেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় এবং এর অস্ত্র সম্ভার বিতাড়িত করার যে আহ্বান এসেছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রকাশ করেছেন যে PLO এর কাঠামোর মধ্যে হামাসের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে শীঘ্রই আলোচনা শুরু হবে। মিশরের আল শরুখ পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে আল আহমাদ প্যালেস্টাইন নেতৃত্বের সামনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে মন্তব্য করেছেন, যার মধ্যে গাজার ভবিষ্যৎ শাসন, PLO এবং হামাসের সম্পর্ক এবং প্যালেস্টাইন অথরিটির সংস্কার নিয়ে আন্তর্জাতিক চাপ উল্লেখযোগ্য। গত মে মাসে হোসেইন আল শেখের প্যালেস্টাইন অথরিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের পর আল আহমদ তার পদে নির্বাচিত হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সংস্কারের পরিকল্পনাকে অসম্ভব এবং প্যালেস্টাইন জাতীয় পরিচয়ের জন্য ক্ষতিকর হিসেবে সমালোচনা করেছেন।
বিশেষত স্কুল পাঠ্যক্রম থেকে প্যালেস্টাইন মানচিত্র ও পতাকা মুছে ফেলার মতো শর্তগুলো তিনি গ্রহণযোগ্য মনে করেননি। 7 অক্টোবরের ঘটনার প্রসঙ্গে আল আহমাদ এটিকে কৌশলগত ভুল হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, এই আক্রমণের ফলে প্যালেস্টাইনিরা ব্যাপক প্রাণহানি ও ধ্বংসের মূল্য চুকিয়েছে। তিনি আরব দেশগুলোর বিস্তৃত প্রক্রিয়াকেও সমালোচনা করেছেন। তার মতে মিশর ও জর্ডান ছাড়া অন্যান্য আরব দেশগুলো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে প্যালেস্টাইনিরা তাদের ভূমি থেকে স্থানচ্যুত হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন যে হামাসকে পিএলও এর মধ্যে নিয়ে আসা নিয়ে শীঘ্রই সংলাপ শুরু করা হবে এবং প্যালেস্টাইনিরা তাদের জাতীয় পরিচয় ও ঐতিহ্য রক্ষা করবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও প্রস্তাবিত সংস্কারের কারণে প্যালেস্টাইনিদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়া থেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ। আল আহমাদের এই মন্তব্য প্যালেস্টাইন রাজনীতিতে হামাসের ভূমিকাকে নতুন করে প্রাধান্য দিচ্ছে এবং ভবিষ্যতে পিএলও এর সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে নতুন আলোচনার পথ সুগম করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।